চিকিৎসার জন্য বেগম জিয়ার ৬ সপ্তাহ সময় আবেদন মঞ্জুর নিয়ে আইনজীবীদের পরস্পর বিরোধী বক্তব্য। আমরা ৬ সপ্তাহ সময় চেয়েছি বেগম খালেদা জিয়ার জন্য বিদেশে চিকিৎসা করানোর প্রয়োজনে বিজ্ঞ আদালত বলেছেন ওই সময়টি মঞ্জুর করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে ৬ সপ্তাহের আবেদন করে তারা সময়ের আবেদন করেছিলেন, সেটার ব্যাপারে মাননীয় আদালত কোনো আদেশ প্রদান করেননি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এক আসামির বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা, গ্রিন কার্ড ও পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় আপনাদের সঙ্গে আছি রঞ্জন শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এফবিআই এর আগ্রহ থাকলেও ডিবি বলছে নিলয় হত্যার আলামত পরীক্ষা হবে সিআইডি ল্যাবে। অভিযোগের তীর আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। প্রতারণার বেসরকারি মামলাগুলো দুদকের পরিবর্তে এখন থেকে তদন্ত করবে পুলিশ। দুদক আইনের খসড়ার নীতিগত অনুমোদন। 2 দফা পেছানোর পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হলো সমুদ্র উদ্ধার 159 অভিবাসী বাংলাদেশিকে। বংডুতে পতাকা বৈঠক। এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের, বিমানবন্দরের উন্নয়নের তাগিদ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য 6 সপ্তাহের সময় আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা নিয়ে আসামি ও বাদী পক্ষের আইনজীবীরা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। বেগম জিয়ার আইনজীবীরা আবেদন মঞ্জুরের দাবি করলেও দুদকের আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এক আসামির বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে তার গ্রিন কার্ড ও পাসপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে সোমবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। শুরুতেই স্বাস্থ্যগত কারণে বেগম জিয়ার অনুপস্থিতির বিষয়ে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা। পাশাপাশি বিদেশে চিকিৎসার জন্য 6 সপ্তাহের সময় চেয়ে আবেদনও করেন তারা। বেগম জিয়ার অনুপস্থিতিতে মামলার সাক্ষ্য গ্রহণ করা যাবে মর্মে আবেদন করলে বিষয়টি বিবেচনার কথা জানান বিচারক। এরপর মামলার অপর আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাদীকে প্রায় 2.5 ঘন্টা জেরা করেন। জেরা শেষে বেগম জিয়ার আইনজীবীদের দেয়া আবেদনগুলোর বিষয়ে নির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামী 27 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। জিয়াউল ইসলাম মুন্না তার পক্ষে জেরা হয়েছে, আর মনির হোসেনের জেরা পরবর্তী তারিখে হবে বলেছেন। আসামিদের পক্ষে সাক্ষী জেরা শুরু হয়েছে এবং এই মামলায় তারা কিভাবে জড়িত হয়েছে সেই মর্মে তাদের পক্ষের আইনজীবী যারা ছিলেন তারা আজকে জেরা শেষ করেছেন। বেগম জিয়ার চিকিৎসার জন্য করা সময় আবেদন আদালত মঞ্জুর করেছেন বলে গণমাধ্যমের কাছে দাবি করেন তার আইনজীবীরা। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 540-এর এই ধারায় আবেদন করেছি। তখন বিজ্ঞ আদালত প্রকাশ্যে আদালতে ঘোষণা দিয়েছেন যে যেহেতু আমরা 6 সপ্তাহ সময় চেয়েছি বেগম খালেদা জিয়ার জন্য বিদেশে চিকিৎসা করানোর প্রয়োজনে বিজ্ঞ আদালত বলেছেন ওই সময়টি মঞ্জুর করা হলো। তবে এ ব্যাপারে দুদকের আইনজীবীদের বক্তব্য আলাদা। বেগম খালেদা জিয়ার পক্ষে 6 সপ্তাহের আবেদন করে তারা সময়ের আবেদন করেছিলেন, সেটার ব্যাপারে মাননীয় আদালত কোনো আদেশ প্রদান করেননি। আজকের তারিখে বেগম খালেদা জিয়া আসতে পারেন নাই, সেটা মঞ্জুর করেছেন এবং তারপরেও তাকে প্রতিনিধিত্ব করার জন্য তার আইনজীবীরা উপস্থিত থাকবেন সেই মর্মে আবেদন করাতে সেই আবেদনটা গ্রহণ করেছেন। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি জিয়াউল ইসলাম মুন্না স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন বলে দুদক পক্ষ আদালতকে অবহিত করলে আদালত পরবর্তী শুনানির আগে তার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণা বা জালিয়াতির বেসরকারি মামলাগুলো দুর্নীতি দমন কমিশনের পরিবর্তে এখন থেকে অনুসন্ধান ও তদন্ত করবে পুলিশ। এমন বিধান রেখে দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুদকে দায়ের করা এ ধরনের মামলা যে অবস্থায় আছে সে অবস্থাতেই বিশেষ আদালত থেকে স্থানান্তর করা হবে বিচারিক আদালতে। প্রতারণা বা জালিয়াতির যে কোনো মামলা অনুসন্ধান আর তদন্ত করতে পারবে দুর্নীতি দমন কমিশন। এমন বিধান রেখে 2013 সালে সংশোধন করা হয় দুদক আইনের। পরে আইন প্রয়োগের ক্ষেত্রে সৃষ্টি হয় কিছু সমস্যার। কয়েক হাজার প্রতারণা মামলা দুদক আইনে দায়ের হওয়ায় সেগুলো নিষ্পত্তিতে তৈরি হয় জটিলতা। আর দুদক আইনে প্রতারণা ও জালিয়াতির বিষয়টি থাকায়
এ ধরনের মামলা গ্রহণে অনীহা দেখায় পুলিশ। এই বাস্তবতায় উদ্যোগ নেওয়া হয় আইনটি সংশোধনের। মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয় সংশোধনীর খসড়ার। এতে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি বা ব্যাংক কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তা অনুসন্ধান ও তদন্ত করবে দুদক। সরকারি সম্পত্তি সংক্রান্ত মামলা যদি হয়, প্রতারণা বা জালিয়াতি, গভর্নমেন্ট প্রপার্টির অপরাধ যদি প্রাইভেট লোক করে, অর্থাৎ সরকারি সম্পত্তি সংক্রান্ত এবং সরকারি কর্মচারী বা ব্যাংকের কর্মচারীদের দায়িত্ব পালনের সাথে সংশ্লিষ্ট যদি হয় প্রতারণা এবং জালিয়াতি, তাহলে এটি অ্যান্টি করাপশন কমিশনই করবে, তদন্ত করবে এবং এটা অ্যান্টি করাপশন কমিশন আইনের আওতায় এটা বিচার হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, দুদকে জমে থাকা এ ধরনের বেসরকারি মামলার তদন্ত স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর হয়ে যাবে পুলিশের হাতে। এটা অ্যান্টি করাপশন কমিশনের শিডিউল থেকে বিযুক্ত হবে, এটা বাদ যাবে মানে এই না যে অপরাধের তদন্ত হবে না, এটা বিচার হবে না, তা কিন্তু নয়। এটা নর্মাল প্রসেসে হবে। যদি এটা থাকে আন্ডার ইনকোয়ারি, তাহলে কি করবে, অ্যান্টি করাপশন কমিশন এটা পুলিশের কাছে পাঠাবে। যদি এটা বিচারাধীন থাকে, তাহলে এটা ওই স্পেশাল জাজ কোর্ট থেকে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যাবে। এর আগে বৈঠকের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। জাতির পিতা বঙ্গবন্ধু শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রতারণা সংক্রান্ত মামলাগুলো তদন্তভার দুদকের এখতিয়ারে না রেখে পুলিশের কাছে ফিরিয়ে দিলে সেটা উভয় পক্ষের জন্যই মঙ্গলজনক হবে বলে মনে করেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। সেই সঙ্গে সারা দেশে এসব মামলার তদন্তভার পুলিশের কাছেই থাকা উচিত বলে মনে করেন তিনি। দুদকে সারা দেশে প্রতারণা মামলা যে কোনো কিন্তু গ্রামে গঞ্জে হতে পারে এবং এটা দুই ব্যক্তির মধ্যে হতে পারে। এখানে সরকারের কোনো কাজকর্ম এটার মধ্যে জড়িত না বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তো ফলে এটা দুদকের এখতিয়ারে আশায় হচ্ছে করে যারা প্রতারণার শিকার হচ্ছিল তারা থানায় গিয়ে তখন এই মামলা করতে পারছিল না, কারণ তাদের মামলা করতে হতো দুদকের কাছে। এবং সাধারণ লোকজন সাধারণ প্রতারণার মামলা, ধরেন 20,000 50,000 টাকার প্রতারণার মামলার শিকার হয়েছে, এইগুলি তখন তারা দুদকের কাছে আসতে পারছিল না। পুলিশ এটা 150 বছর ধরে এই মামলা করে আসছে, অতএব এটা পুলিশের কাছে ফেরত যাওয়াই শ্রেয়। আনসারুল্লাহ বাংলা টিমের কোনো সেল ব্লগার নিলয়কে হত্যা করেছে বলে ধারণা গোয়েন্দা কর্মকর্তাদের। দুপুরে নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এছাড়া এই মামলার তদন্তে সহযোগিতার জন্য এফবিআই আগ্রহ প্রকাশ করলেও সিআইডি ল্যাবে আলামত পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার পর কেটে গেছে 3 দিন, কিন্তু এখনো হত্যাকারীদের শনাক্ত কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় মামলার তদন্তভার থানা পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবি কর্মকর্তারা। সেখান থেকে বেশ কিছু আলামতও জব্দ করেছেন তারা। যদিও অভিজিৎ হত্যাকাণ্ডের মতো নিলয় হত্যার তদন্তেও সহযোগিতার জন্য এফবিআই আগ্রহ প্রকাশ করেছে, তবে এই হত্যার আলামতের পরীক্ষা দেশেই করা হবে। আপনারা জানেন যে ব্লাড স্টেইনড একটা টি শার্ট পাওয়া গিয়েছে, তো সেটিও আমরা মূলত আমাদের সিআইডি ডিএনএ ল্যাবেই পরীক্ষার জন্য পাঠাবো। আপনারা অবগত আছেন যে এর আগে ডক্টর অভিজিৎ হত্যার ক্ষেত্রে এই সমস্ত আলামত আমরা এফবিআই ল্যাবে পরীক্ষার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে পাঠিয়েছিলাম। সেগুলোর দীর্ঘসূত্রিতার কারণে এখন পর্যন্ত আমরা ফলাফল পাইনি। নিলয় হত্যাকাণ্ডের পরপরই দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন যে ইমেল পাঠিয়েছিল সেটি দেশের কোনো জায়গা থেকেই করা হয়েছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। তিনি আরো বলেন, এর আগে যেসব ব্লগার খুন হয়েছেন তার সঙ্গে নিলয় হত্যার সাদৃশ্য রয়েছে। কোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে আনসার আল বাংলাদেশ, আনসার আল ইসলাম ভিন্ন ভিন্ন নামে কিংবা নামের শেষে নিউমেরিক্যাল, কখনো 2 দেখেছি আমরা, কখনো 13 দেখেছি, 7 দেখেছি। তো এই ক্ষেত্রে ওগুলো যেমন আমরা জানি যে এটি আনসারুল্লাহ বাংলা টিমেরই কোনো ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ বা সেল। এই ক্ষেত্রেও আমাদের ধারণা যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই এই কাজ সংগঠিত করে থাকতে পারে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার দাবি করেন, রাজীব হায়দার হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের 6 জনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়েছে। ওয়াশিকুর হত্যায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে এবং অভিজিতের খুনিদেরও শনাক্ত করেছেন তারা। কাজেই পুলিশ কোনো ব্লগার হত্যার কুলকিনারা করতে পারছে না বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া 159 বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের নিয়ে আসা হয়। এর আগে সকালে মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজেপির পতাকা বৈঠক হয়।
কক্সবাজারের ঘুমধুম সীমান্ত থেকে আরো জানাচ্ছেন কমল দে। খাওয়া দাওয়া ছিল না, শুধু মায়ের ছিল, শুধু মায়ের কষ্ট, কোনো শোয়া নাই, শোয়া মানে এককালে আঁঠুতে বইয়া থাকা ইয়া ছিল, মানে শোয়া যাইতো না, শুলেই মারতো। দোজক কারাক বলে সেটা দোজক করতে বেশি দেখে আসছি আমরা, মানে আমরা 2-3 মাস কোনো খানা টানা নাই, পানি পর্যন্ত পাইনি। প্রচলিত অর্থে এই যন্ত্রণা নরক যন্ত্রণার চেয়ে কোনো অংশে কম নয়। উদ্ধারকৃত সবাইকে 3 থেকে 5 মাস পর্যন্ত সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন। দালাল চক্র তাদের যে জাহাজে তুলে দিয়েছিল সেখানে ছিল না কোনো খাবার কিংবা পানীয় জল। দীর্ঘ সময় উত্তাল সাগরে ভাসমান অবস্থায় থাকার পর শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেছে মিয়ানমার বাহিনী। কক্সবাজারে বিক্রি করে দিল আমরা এক দালালের কাছে, শিবে 2 মাস ঘোরাইলো, ঘোরানির পরে তো আমরা বারমান নৌবাহিনীতে ধরা। স্যার আমাদের জীবনটা মৃত্যুর সাথে আমরা পাঞ্চাল কষ্ট গেছে অনেক, খাওয়া দাওয়া পাই নাই, নাওয়া জানি নেই। এ নিয়ে 4 দফায় মিয়ানমার থাইল্যান্ড সীমান্ত থেকে উদ্ধারকৃত 501 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো। সকালে মিয়ানমারের মুংডুতে অনুষ্ঠিত হয় উভয় দেশের পতাকা বৈঠক। আর এ বৈঠকে নেতৃত্ব দেন 17 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম। আর পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল MM আনিসুর রহমান। আজকে আমাদের যে পতাকা বৈঠক হলো সেখানে ডিটেল আলোচনা হয়েছে যে আমাদের লোক, আমরা বলেছি তাদেরকে যে আমাদের একজন বাংলাদেশিও যদি আপনাদের দেশে থাকে আমরা তাকে ফেরত নিব। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে এখনো 450 জন বাংলাদেশি মিয়ানমারে রয়েছে, যাদেরকে পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে। আমাদের কাছে এতদিন যারা ছিল তাদের আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে হেফাজতে রাখার চেষ্টা করেছি। এখনো শিশু সহ বেশ কিছু বাংলাদেশি আমাদের কাছে রয়েছে। আশা করি বাংলাদেশ সরকার দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। মিয়ানমার থেকে ফেরত আনা 159 জনকে বর্তমানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে 8 জুন 150 জন, 19 জুন 37 জন এবং 22 জুলাই 155 জনকে ফেরত আনা হয়েছিল। সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে অনিশ্চয়তার পথে যাত্রা করেছিল এইসব তরুণেরা, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় উত্তাল সাগর থেকে তাদের উদ্ধার করেছে মিয়ানমার বাহিনী। কিন্তু দুর্ভোগের এখানে শেষ হচ্ছে না, এখন তাদের মুখোমুখি হতে হবে পুলিশের জিজ্ঞাসাবাদের। পুলিশ কর্মকর্তারা বলছেন তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনা হবে দালালদের নাম, এরপর দালালদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, এরপর তাদেরকে স্থানান্তর করা হবে পরিবারের কাছে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘুমধুম থেকে কমল দে, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার মায়ের চিকিৎসায় ভূমিকা রাখায় সম্মানিত করা হলো চিকিৎসকদের। দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে 13 আগস্ট। দুপুরে প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে 6 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত 16 জুন সাকার পরিবারের তৎপরতা পালাবার পথ কমে গেছে শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি নিবন্ধ প্রকাশ করা হলে 29 জুলাই আদালত অবমাননার অভিযোগে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও নির্বাহী সম্পাদককে তলব করেন আপিল বিভাগ। দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক এ আদেশে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের কাছে প্রধান বিচারপতি SK সিনহার বিদেশ সফর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা তা আপিল বিভাগ জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল না। যারা এই ধরনের রিপোর্ট করেছে তাদের এই রিপোর্টে আলটিমেটলি লাভবান হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছিল আসামি পক্ষের। এই রায়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা ওই ট্রাইব্যুনালও ওই সমস্ত কীর্তি করেছে, আর এখানেও এইরকম নানা রকমভাবে রিপোর্ট করেছে। এই ধরনের রিপোর্টে সাংবাদিকতার মান তো উন্নত হয়ই না, বরঞ্চ সর্বোচ্চ আদালতকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং আদালত সম্বন্ধে সাধারণ জনগণের যে আস্থা সেটা নষ্ট করার একটা প্রয়াস নেওয়া হয়। বৃহস্পতিবার রায়ের দিন ঠিক হয়েছে, আমরা সীমাহীনভাবে ন্যায় বিচার প্রত্যাশা করি। এই জন্য প্রত্যাশা করি যে জুডিশিয়ারি এবং সাংবাদিক সমাজ কেউ কারো বিরুদ্ধে নয়, একটা অ্যাপ্রিহেনশন থেকে যে এই মামলার বিচার কার্য যেন ব্যাহত না হয় সেই জন্য একটা অ্যাপ্রিহেনশন থেকে রিপোর্টটা করেছে এবং এই রিপোর্ট করার মূল উদ্দেশ্য ছিল সত্যকে উন্মোচিত করা, কোনো বিচার কাজকে প্রভাবিত করা না। 14 বছরের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী ওঠানামা কয়েক গুণ বাড়লেও সেভাবে বাড়েনি বিমানবন্দরের সুযোগ সুবিধা। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান ফ্লাইট ও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
এই অবস্থায় চট্টগ্রামে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ কাজে লাগাতে বিমানবন্দরের উন্নয়ন জরুরি বলে মনে করেন ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। বিস্তারিত হাজারা শিউলির রিপোর্টে। 2001 সালে নতুন কলেবরে বর্তমান অবস্থানে যাত্রা শুরু করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সে বছর বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে মোট 8,449টি ফ্লাইট ওঠানামা করে। 14 বছরের ব্যবধানে ফ্লাইট সংখ্যা 2.5 গুণ বেড়ে 21,600-তে উন্নীত হয়েছে। একই সাথে যাত্রীও বেড়েছে 4 গুণ। কিন্তু ফ্লাইট বাড়লেও শাহ আমানত বিমানবন্দরের টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ হয়নি। বাড়েনি বোর্ডিং ব্রিজ সহ অন্যান্য সুযোগ সুবিধা। এ অবস্থায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা এখানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কানেক্টিভিটি বাড়াতে বিমানবন্দরের দ্রুত উন্নয়ন চান। আরএমজি সেক্টরে 50 বিলিয়নের যে এক্সপোর্ট আশা করতেছে সেগুলি কিভাবে মিট করবে, এই মিট করার জন্য চট্টগ্রাম বিমানবন্দরকে তার কাঙ্ক্ষিত বরাদ্দ দিয়ে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। এটা সরকারের অত্যন্ত সক্রিয় বিবেচনায় আছে, কিন্তু অর্থায়নটি এখনো হয়নি। আমি মনে করি সরকার অত্যন্ত দ্রুত গতিতে এই অর্থায়নটির ব্যাপারেও বিবেচনা করবে। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামলানো কঠিন হবে জানিয়ে শাহ আমানত বিমানবন্দরের এই শীর্ষ কর্মকর্তা জানান, আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়লে ফ্লাইট এবং রাজস্ব আয় অনেক বাড়বে। বোর্ডিং ব্রিজ বৃদ্ধি পেলে আমাদের ভবিষ্যতে টার্মিনালে আরো এক্সটেনশন হলে বা অন্যান্য যে আনুষঙ্গিক ফ্যাসিলিটিগুলো আছে এগুলি বৃদ্ধি পেলে আমার ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পাবে। ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পেলে আমার এখানে রাজস্ব এরোনটিক্যাল চার্জগুলো আরো বৃদ্ধি পাবে। তবে চলতি অর্থ বছরে রানওয়ে শক্তিশালী করা এবং কার্গো অ্যাপ্রনের কাজ শুরুর প্রক্রিয়া চলছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। ডিজাইন ড্রয়িং অলরেডি হয়ে গেছে, এটা বুয়েটে আছে ফর তাদের ইভ্যালুয়েশনের জন্য। বুয়েটে ফিরে আসলেই এবছরের অর্থ বছরের মধ্যে আমরা এই রানওয়ে স্ট্রেংথেনিং এর কাজ করব। বর্তমানে শাহ আমানত বিমানবন্দরে দেশি বিদেশি 12টি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। হাজারা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনের আগেও পরে যারা নাশকতা করেছে, জ্বালাও পোড়া করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তারা এমন মন্তব্য করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সভায় তারা আরো বলেন, ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ থেকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, যেটার স্বপ্ন হাজার বছরের শ্রেষ্ঠ বাংলাদেশ, সেই জায়গাটি কিন্তু আমাদের বিদ্যুৎ সেক্টর বলেন, আমাদের শিক্ষায় বলেন, আমাদের কৃষিতে বলেন, বদলে দিয়েছেন আমাদের বাংলাদেশ। জিয়া রহমানের পরবর্তীতে খালেদা জিয়া বলেন, তার পুত্র তারেক রহমান বলেন, একই ভাবধারার একইভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা অগ্রসর হয়েছে। বাংলাদেশে তারা 2014 সালে যেভাবে মানুষ পুড়ে হত্যা করেছে তার বিচার আমরা 71-এর ঘাতকদের যেমনি বিচার করছি, তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে। সেই বিচারের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। বঙ্গবন্ধু সবসময় বলতেন যে আমার শক্তিশালী এক হাত হলো আওয়ামী লীগ, আরেক হাত হলো ছাত্রলীগ। তখন কিন্তু ছাত্রদের কপালে কোনো কালি রকম ছিল না। ভালোবাসতে দেশের মানুষ ছাত্রদের এবং বিশ্বাস করতে দেশের মানুষ ছাত্রদের। দুঃখের বিষয় সেই আস্থা, সেই বিশ্বাস কিন্তু জনগণের এখন ছাত্রদের উপরে নাই। আমরা যদি বর্তমান যারা যুবক, যারা ছাত্র, তাদেরকে যদি সঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। তবে আমাদেরকে বঙ্গবন্ধুর পথেই যেতে, এদেশের তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে গঠনমূলক কাজে অংশ নিতে হবে, এই ছাত্রদের নতুন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। সারা দেশের জাতীয় মহাসড়কগুলোতে গাড়ি চলাচলের সর্বোচ্চ গতিসীমা হবে 80 কিলোমিটার। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার কক্ষে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সড়কমন্ত্রী কথা বলেন। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে অচিরেই সক্রিয় উদ্যোগ নেওয়া হবে। যত্রতত্র পার্কিং জরিমানা আদা, শাস্তির বিধান সহ বিদ্যমান আইন আরো কঠোর করা হবে। সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতি 80 কিলোমিটার নির্ধারণ করা হলো। আজকে সড়ক নিরাপত্তা কাউন্সিলের এই বৈঠকের এটা একটি সিদ্ধান্ত।
কোনো রাজনৈতিক সংকটের কারণে নয়, বরং শিক্ষা খাতে সরকার নৈরাজ্য সৃষ্টি করায় চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা খারাপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন। সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2-1 দিনের মধ্যেই যুক্তরাজ্যে যাবেন। ছেলেদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য পাঠদানের পরিবেশ সরকার রক্ষা করতে পারেন নাই এবং বিভিন্ন কলেজে ভর্তি বাণিজ্যের নামে সন্ত্রাস, তারপরে আপনার ওখানকার স্কুল কলেজ ম্যানেজমেন্টের উপরে ছাত্রলীগের চাপ, দখল, তারপরে নিয়োগ, নিজেদের পছন্দসই মানে শিক্ষক নিয়োগ, নানা ধরনের ব্যাপারে টোটাল এডুকেশনাল ম্যানেজমেন্ট একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। নৈরাজ্যের প্রভাবের কারণে আমাদের এইচএসসিতে ছেলেরা খুব ভালো পড়তে পারে। মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার মায়ের চিকিৎসায় যথাযথ ভূমিকা রাখার জন্য মাগুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মা বাবার স্বপ্ন পূরণে সুরাইয়াকে চিকিৎসক হিসেবে বড় করতে সার্বিক সহায়তা দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাদের এ সম্মাননা জানানো হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী শিশু সুরাইয়া ও তার মায়ের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি দেওয়া দরকার। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, নিউনেটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আবিদ হোসেন মোল্লা, মাগুরা জেলা সিভিল সার্জন ডাক্তার FBM আব্দুল লতিফ সহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ছোট্ট একটা বাচ্চার চোখ দিয়ে গুলি চলে গেছে, বাইরে দিয়ে বেরিয়ে গেছে, এবং সেটা বাংলাদেশে সম্ভব হয়েছে অবশ্যই ভাবে তাকে সুস্থ করে আজকে ঢাকা মেডিকেল কলেজে তারা এসে এখন আছে। পিতৃ স্নেহ দিয়ে, মায়ের স্নেহ দিয়ে, ভাইয়ের স্নেহ দিয়ে এই বাচ্চা এবং তার মাকে বাঁচিয়েছেন। তার জন্য যদি আমরা স্বীকৃতি না দিই, তাহলে ভালো কাজে কোনো স্বীকৃতি করবে না, কিন্তু ভালো কাজে কেউ উদ্যোগ নেবে না। মার ইচ্ছা, বাবার ইচ্ছা সে ডাক্তার হবে, কারণ সে মনে করেছে এই ডাক্তারই তাকে বাঁচিয়েছে। আমরা ইনশাআল্লাহ বলতে পারি তাকে ডাক্তার বানানোর যারা করণীয় আমরা করবই। দেশের পানি ব্যবস্থাপনায় দুর্নীতি নিয়ে 1 মাস আগে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি সহ আরও একটি প্রতিষ্ঠানের যৌথ গবেষণা প্রতিবেদন আবারও প্রত্যাখ্যান করেছে ঢাকা ওয়াসা। এই প্রতিবেদনকে অবৈজ্ঞানিক ও মনগড়া উল্লেখ করেছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি। এদিকে টিআইবি দাবি করেছে তাদের গবেষণার প্রতিবেদন স্বচ্ছ। এই বছরের 12 জুলাই বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার, বর্তমান পরিপ্রেক্ষিত ও উন্নয়ন সম্ভাবনা শিরোনামের এই প্রতিবেদনটিতে 2014 সালের সেপ্টেম্বর থেকে 15 জুন পর্যন্ত তথ্য উপাত্ত হিসেবে ব্যবহার করা হয়। প্রতিবেদনে ঢাকা ওয়াসার নানা দুর্নীতিও তুলে ধরা হয়। প্রতিবেদনটি ঢাকা ওয়াসা প্রত্যাখ্যান করেছে বলেও জানানো হয় এই প্রকাশনা অনুষ্ঠানে। এর প্রায় 1 মাস পরে রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় প্রতিষ্ঠানটি আবারও টিআইবির প্রতিবেদনকে অবৈজ্ঞানিক বলে প্রত্যাখ্যান করে। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির একজন প্রতিনিধিও। ঢাকা ওয়াসা দুর্নীতি পরায়ণ অর্গানাইজেশন, টোটালি আমি রিজেক্ট করি। ঢাকা ওয়াসা দুর্নীতি পরায়ণ অর্গানাইজেশন না, ঢাকা ওয়াসা দুর্নীতি থেকে অনেক দূরে। পানি ব্যবস্থাপনায় আমরা ঢাকা ওয়াসা ছাড়া কে আছে এখানে? কে এসে আমাকে মাতব্বরি করবে? কে আমার উপরে এসে বলে যে সেই ব্যবস্থাপনা করছে? কোন পলিটিক্যাল লিডার করছে? এটা তো আমার কাছে আশ্চর্য লাগলো শুনে। আমি এটা আউটরেট রিজেক্ট করছি। একটা বিন্দু মাত্র পানি ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার বাইরে কারো কোনো হস্তক্ষেপ, মাতব্বরি কিচ্ছু নেই। ওয়াসার নানা সাফল্যও তুলে ধরেন এই সেবা সংস্থার প্রধান। সিটি আনপ্ল্যান, মেগা সিটি অভিশাপ, সেইখানে আমরা 100% প্ল্যান্ড ওয়াটার। ইয়েস, উই মেড ইট। ঢাকা শহরে 100% প্ল্যান্ড ওয়াটার। ওয়াসার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকরা টিআইবির উত্তর জানতে চাইলে তাকে কথা বলতে দিতে চাননি ওয়াসা কর্তৃপক্ষ। আমি ওপেন, but not for this conference. পরে সাংবাদিকদের কাছে নিজেদের প্রতিবেদনের স্বচ্ছতা তুলে ধরেন টিআইবির এ পরিচালক। আমাদের যে গবেষণা পদ্ধতি এবং আমাদের যে গবেষকবৃন্দদের যে আমরা বলবো যে তাদের যে প্রজ্ঞা এবং অভিজ্ঞতা আছে সেটাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি এবং আমরা মনে করি যে আমরা আমাদের ইয়েটাকে ডিফেন্ড করতে পারবো। তো যেহেতু একটা টেকনিক্যাল কারণে আমরা ওখানে উত্তর দিতে পারিনি এবং ওয়াসার যে বক্তব্য যেটি এসছে এবং আপনাদের মাধ্যমে যে বক্তব্য এসছে এটা প্রতিটি আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা উত্তর আপনাদের সামনে আপনাদের কাছে হাজির করব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যেটা তথ্য পেয়েছি শান্তিনগর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের জন্য আগামীকাল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই হবে।
বিকেলে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে চীনের সিআরসি কোম্পানির প্রতিনিধি দলের এক বৈঠক শেষে মন্ত্রী কথা বলেন। বৈঠকে কোম্পানিটির 15 সদস্যের এক প্রতিনিধি দল অংশ নেয়। এতে চায়না প্রতিনিধি দলের পক্ষ থেকে এই ধরনের ফ্লাইওভার নির্মাণের সার্বিক দিক তুলে ধরা হয়। মন্ত্রী জানান, মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাথে এই বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। সুইডেনের পশ্চিমাঞ্চলীয় ভেস্টারাস শহরের একটি সুপার শপে অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। সুইডিশ পুলিশ হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। তবে কি কারণে হামলা চালিয়েছে সে তা এখনো জানা যায়নি। নিহতদের একজন নারী। হামলায় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। ইকিয়া নামের ওই সুপার শপটি সুইডেনের সবচেয়ে বড় সুপার শপগুলোর একটি। কিশোর সাফ চ্যাম্পিয়নশিপের খবর। সোমেন ও প্রিজনে জোড়া গোলে সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেপাল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথ অনেকটাই নিশ্চিত করল সদ্যই ভূমিকম্পে বিধ্বস্ত এই দেশটি। সিলেট জেলা স্টেডিয়ামে খেলার শুরু থেকে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে নেপাল। এর ফলে খেলা 9 মিনিটেই গোলে দেখা পায় ভূমিকম্পে বিধ্বস্ত দেশের ফুটবলাররা। পরের ম্যাচে 17 মিনিটে সতীর্থ রাজীবের পাস থেকে গোলের ব্যবধান 2-0 করেন নেপালি স্ট্রাইকার প্রিজন। এর 2 মিনিট পর ম্যাচের ব্যবধান 3-0 করেন সোমেন। 3 গোলের লিড নিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু করা নেপাল চতুর্থ গোলে দেখা পায় খেলা 57 মিনিটে। এবার গোলের নায়ক প্রিজন তামাং। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে 5ম গোল করে নেপালের বড় জয় নিশ্চিত করেন সোমেন। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। চিকিৎসার জন্য বেগম জিয়ার 6 সপ্তাহ সময় আবেদন মঞ্জুর নিয়ে আইনজীবীদের পরস্পর বিরোধী বক্তব্য। পরবর্তী শুনানি 27 আগস্ট। এফবিআই এর আগ্রহ থাকলেও ডিবি বলছে নিলয় হত্যার আলামত পরীক্ষা হবে সিআইডির ল্যাবে। অভিযোগের তীর আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। প্রতারণার বেসরকারি মামলাগুলো দুদকের পরিবর্তে এখন থেকে তদন্ত করবে পুলিশ। দুদক আইনের খসড়ার নীতিগত অনুমোদন। 2 দফা পেছানোর পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হলো সমুদ্র উদ্ধার 159 অভিবাসী বাংলাদেশিকে। মংডুতে পতাকা বৈঠক। এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের। বিমানবন্দরের উন্নয়নের তাগিদ। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।